আজ ঘর্ষণ চ্যাপ্টার বোঝানোর দ্বিতীয় দিন। তার আগে আমরা ঘর্ষণ চ্যাপ্টারে যাওয়ার আগে আমরা ভেক্টরের একটা নীতি নিয়ে একটু আলোচনা করে নিই, তারপরে আমরা সেই নীতির সাহায্যে ঘর্ষণের অন্যান্য তত্ত্বগুলো একটু ডিটেলসে আলোচনা করব। তোমরা প্রথমে বাঁ দিকের ছবিটা দেখো, যে ধরে নাও কোনো একটা ভেক্টর রাশি আছে আর ভেক্টর রাশি। এবার এই আর ভেক্টর রাশিটা যে কোনো একটা অক্ষের সঙ্গে থিটা কোণে আছে, অপর হচ্ছে অক্ষের সঙ্গে 90 মাইনাস থিটা, সেটা দেওয়া দরকার নেই। তাহলে বলছে এই ভেক্টরটা এই বরাবর, মানে আমি যদি উপাংশ হিসেবে বলি বা অক্ষ বরাবর বলি, তাহলে এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। তাহলে r ভেক্টরের x অক্ষ বরাবর অংশ কতটুকু হবে, r ভেক্টরের y অক্ষ বরাবর অংশ কতটুকু হবে, সেটা আগে আমাদের নির্ণয় করতে হবে। এই নির্ণয়টা কি করে করব? দেখো, এই ছবিটার ক্ষেত্রে এই বিন্দু থেকে আমরা লম্ব টানছি কোন দিকে, একটা x অক্ষের উপর একটা y অক্ষের উপর। তাই ছবিটা কেমন দাঁড়াবে, পাশে এঁকে রেখেছি। তাহলে এই যে এই ছবিটা দেখো, যদি এই বিন্দুটাকে আমি O বলি, তাহলে এটা হচ্ছে O, এটাকে আমি A, এটাকে B, এটাকে C বললাম। তাহলে দেখো এখানটায় যখনই আমি লম্বগুলো টেনে দিচ্ছি, তাহলে এখানটায় OAB একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, যার এই কোণটা সমকোণ। তাহলে OA হচ্ছে R, যাকে আমি R বলছি, মানে OA বরাবর R ভেক্টর রয়েছিল, তাহলে OA মানটা হচ্ছে R। তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে তোমার অতিভুজ। এবার যেহেতু আমি কোণ নিয়েছি থিটা, এটাকে যেটা যাকে মানে যে কোণটা নেওয়া হবে সেই কোণের বিপরীত বাহুটা হলো লম্ব। তাই লম্বটাকে আমি ধরলাম y, কারণ এই বরাবর y অক্ষ আছে, তাই এটাকে আমি y ধরলাম। এবং তাহলে x অক্ষ বরাবর যে অংশ, অর্থাৎ OB পার্টটাকে আমি বললাম x। তাহলে OB পার্টটা এখানে ভূমি হচ্ছে, কারণ একটা লম্ব একটা অতিভুজ, তাহলে তৃতীয়টা অবশ্যই ভূমি। এখন এই যে সমকোণী ত্রিভুজ আছে, সেই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, আমরা জানি ভূমি বাই অতিভুজ মানে x বাই r, তার মানে cos θ। ভূমি বাই অতিভুজ cos θ হয়, তাহলে x এর মান কত হচ্ছে, r cos θ। তাহলে এই যে ভূমিটা যে হচ্ছে, সেই ভূমির মান হচ্ছে x, যাকে আমরা বলছি r cos θ। ঠিক একই ভাবে যদি আমরা লম্ব বাই অতিভুজ করতাম, তাহলে লম্ব বাই অতিভুজ মানে sin θ, তাহলে y = 4 sin θ। তাহলে আমরা কি পেলাম, যে এই যে r ভেক্টর যে রয়েছে, সেই r ভেক্টরের x অক্ষ বরাবর অংশ, যাকে আমরা x বলেছিলাম, সেই x এর মান হচ্ছে r cos θ, এবং y অক্ষ বরাবর যে অংশ, তাকে আমরা বলছি স্মল y বা r sin θ। তাহলে এখান থেকে একটা সূত্র লিখতে পারি। দেখো, r এর সাপেক্ষে যেদিকে থিটা কোণ লেগে আছে সেদিকটা cos উপাংশ হচ্ছে, আর যেদিকে লেগে নেই বা যেটা খারাপ হয়েছে সেটা sin উপাংশ। তাই এখান থেকে নতুন তথ্য চলে আসে, নতুন বলা উচিত না, মানে আমাদের মনে রাখতে সুবিধা হবে যে লাগা cos খাড়া sin, মানে কোন একটা ভেক্টরের সঙ্গে এবং তার যেদিকে আমাকে উপাংশ নির্ণয় করতে হবে, তাদের মধ্যে যদি একটা কোণ থাকে, কোণটা যদি তাদের মধ্যে লেগে থাকে, মানে এদের মাঝখানে যে কোণটা থাকে, তাহলে যেদিকটাতে কোণ থাকছে সেই দিকটা হবে cos, এবং যেদিকটাতে কোণ থাকছে না সেটা তোমার থাকছে sin। মানে এখানে দেখো কোণ তো অবশ্যই 90 মাইনাস θ, কিন্তু সেটা কথা বলছি আমরা যে কোণটা দেওয়া আছে সেই কোণের কথা বলছি। আমি এইখানে তৃতীয় ছবিতে যদি দেখো, যে ধরো একটা ভেক্টর আছে m ভেক্টর। এবার এই m ভেক্টরের সাপেক্ষে দুটো লম্ব অক্ষ আমি এখানে এঁকেছি। এবার এখানে দুটো কোণই দেওয়া আছে, আলফাও দেওয়া আছে, বিটাও দেওয়া আছে। তাহলে এবার আমি কি বলতে যাচ্ছি, যে দেখো, যে যদি আমি আলফা কোণটার সাপেক্ষে ধরি, মানে এবার আমি আলফাটাতে আমি ধরলাম যে আলফার সাপেক্ষে আমি বের করব যে এই m ভেক্টরের এই বরাবর এবং এই বরাবর উপাংশ কোণটা। তাই যদি আমি আলফা কোণটার কথা ভাবি, তাহলে আমি বিটা কোণটাকে আপাতত মুছে দিলাম। তাহলে আলফা কোণের ক্ষেত্রে তোমরা একটু খেয়াল করে দেখো, যে এই আলফা কোণ, তাহলে আলফা কোণটা m ভেক্টর এবং r কোণ দিকে লেগে আছে, মানে আলফা কোণটা কার মাঝে আছে, এই যে এই মানে এই অভিমুখ এবং m ভেক্টরের অভিমুখের মাঝখানে আছে আলফা কোণ। তাহলে এইটা লেগে আছে আর এটা লেগে নেই, তাহলে আমরা কি বললাম, লাগা cos, লেগে থাকে এদিকটাতে আলফা কোণটা যেটা লেগে আছে তাহলে হচ্ছে cos উপাংশ m cos আলফা, যেদিকে লেগে নেই খারাপ হয়ে আছে, তাহলে এখানে m sin আলফা। ঠিক একই ভাবে যদি আমরা এই কোণটাকে বিটা বলি, তখন আমি আলফা কোণটা মুছে দিলাম।
তাহলে বিটার সঙ্গে কোন দিকটা লেগে আছে, দেখো বিটার সঙ্গে লেগে আছে দিকটা, তাহলে লাগা cos, তাহলে n cos বিটা, মানে যে দিকটাই লেগে থাকবে সেই দিকটা হচ্ছে cos, কি হবে ভেক্টর ইনটু cos অফ সেই থিটা। আর এদিকে দেখো খাড়া হয়ে আছে, তাহলে এখানে দেখো n sin বিটা। তাহলে এই যে এই তত্ত্বটাকে আমরা বলছি লাগা cos খাড়া sin। এইবার আমরা আসছি আমাদের ঘর্ষণ সংক্রান্ত আলোচনায়। দেখো আমরা বাঁদিকে একটা ছবি এঁকেছি, যে ছবিতে আমরা একটা বস্তু নিয়েছি বা একটা ব্লক নিয়েছি, যে ব্লকটার ভর হচ্ছে m, তাহলে ব্লকটার ভর দিয়ে m হয়, তাহলে ব্লকটার ওজন কত হবে m, তাহলে w ওয়েট সমান সমান mg। তাহলে এটা কি হচ্ছে, যে কোনো একটা তলের উপরে ধরে নাও এই যে একটা তল আছে, সেই তলে যখন একটা বস্তুকে আমি রেখেছি, সেই বস্তুর ওজনটা কোন দিকে ক্রিয়া করছে, নিচের দিকে ক্রিয়া করছে, লম্বভাবে নিচের দিকে ক্রিয়া করছে। তার মানে এই যে তল যদি হয় তাহলে ওর ওজনটা নিচের দিকে এইভাবে ক্রিয়া করছে। তাহলে এবার দেখো সেই যে ওজনটা, সেই ওজনটা w মানে হচ্ছে m, মানে ভর ইনটু অভিকর্ষ বল mg। এখন আমরা জানি প্রত্যেকটি ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, তাহলে এই ওজনের একটা বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকবে, তার তলের সঙ্গে লম্বভাবে ক্রিয়া করবে, কারণ ওজনটা তলের সঙ্গে লম্বভাবে নিচের দিকে ক্রিয়া করছে, তাই প্রতিক্রিয়াটা তার ঠিক বিপরীত অভিমুখে বা লম্বভাবে উপরের দিকে ক্রিয়া করবে। একে আমরা বলছি লম্ব প্রতিক্রিয়া বল। এবার নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া পরস্পর সমান ও বিপরীতমুখী, তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি n সমান সমান w বা mg। কেন, এরা পরস্পর সমান কিন্তু বিপরীতমুখী, দেখো অভিমুখটা বিপরীত দিকে আছে। এবার আমরা কি করলাম, এই ব্লকটাকে একটা বলকে বাহ্যিক বলের সাহায্যে এদিকে গতিশীল করার চেষ্টা করলাম। তাহলে এইবার কি হচ্ছে, যে এখানকার থাকা অণুগুলো, এই যে অণুগুলো রয়েছে সেই অণুগুলোর মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে, যে আকর্ষণ বলটাকে আমরা সংশক্তি বা আসঞ্জন বল হিসেবে দেখেছি। তাহলে এই আকর্ষণ বলটা, এই যে হচ্ছে অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বলটা, একটা লোকাল ফোর্স, একটা স্থানীয় বল, যে স্থানীয় বলটা কি করছে, এদের মধ্যে যে আপেক্ষিক গতিকে বাধা দিচ্ছে। তার মানে এই ব্লকটা চাচ্ছে এদিকে গতিশীল হতে, তখন ঘর্ষণ বল তার বিপরীত দিকে মানে এই বরাবর কাজ করছে। আমরা ঘর্ষণ বলটাকে, ঘর্ষণ মানে হচ্ছে ফ্রিকশন, ঘর্ষণ বলটাকে তাই স্মল f দিয়ে প্রকাশ করলাম। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে গতি যদি এদিকে হয়, ঘর্ষণ বল তাকে বাধা দেবে, তার মানে গতির বিরুদ্ধে কাজ করবে, অর্থাৎ গতির বিপরীতে কাজ করবে। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি ঘর্ষণ সংক্রান্ত প্রথম সূত্র, যে ঘর্ষণ বল সর্বদা গতির বিরুদ্ধে ক্রিয়া করে। তাহলে ঘর্ষণের সূত্র যদি বলি, স্থিত ঘর্ষণের সূত্র এবং চল ঘর্ষণের সূত্র, দুটো সূত্র আছে। তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে আলোচনা করছি স্থিত ঘর্ষণের সূত্রাবলী। তাহলে স্থিত ঘর্ষণের সূত্রাবলীতে প্রথম সূত্র হচ্ছে ঘর্ষণ বল গতির বিরুদ্ধে ক্রিয়া করবে বা গতির বিপরীত দিকে ক্রিয়া করবে। তাহলে যেদিকে ঘর্ষণ বল, যেদিকে হচ্ছে বাহ্যিক বল ক্রিয়া করব, যেদিকে বস্তু গতিশীল হওয়ার জন্য সচেষ্ট হবে বা গতিশীল হবে, তার বিপরীত দিকে ঘর্ষণ বল ক্রিয়া করে। এটা গেল ঘর্ষণের সূত্রাবলীর প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র কি বলছে, যে দেখো যে যদি এই বস্তুটা হালকা হয়, তাহলে এই বস্তুটা ভূমির উপরে অল্প পরিমাণ বল প্রয়োগ করবে, তাহলে লম্ব প্রতিক্রিয়া বলটাও অল্প হবে। এবার একটু খেয়াল করে দেখো যে একটা বস্তু যদি হালকা হয়, তাহলে এই যে অণুগুলোর মধ্যে ব্যবধানটা যা থাকবে, যদি এই বস্তুটা ভারী হতো তাহলে কি হতো, আর একটু বেশি চাপ দিত নিচে, নিচে চাপ দেওয়া মানে কি, এই অণুগুলোর মধ্যে ব্যবধান কমে যাওয়া, আর ব্যবধান কমে গেলে বলটা বেড়ে যাবে, মানে ঘর্ষণ বল বেড়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমি কি বলতে পারি, যে একটা বস্তুর ভর nটা যত বেশি হবে, তলের উপরে সে তত বেশি চাপ দেবে। মানে ব্যাপারটা হচ্ছে যে হালকা থাকলে এরকম হবে, ব্যবধান এতটা থাকছে, যদি ভারী হয় আরেকটু ব্যবধান কমে যাবে, আরো ভারী হলে আরো ব্যবধান কমে যাবে, ব্যবধান যত কমবে ঘর্ষণ বল বাড়বে। তাই সেখান থেকে আমরা কি বলতে পারি, যে একটা বস্তুর ভর যত বেশি হবে, ওজনটাও তত বেশি হবে, ওজন যত বেশি হবে লম্ব প্রতিক্রিয়া বল তত বেশি হবে, লম্ব প্রতিক্রিয়া বল বেশি হওয়া মানে এদের মধ্যে ব্যবধান কম হয়ে যাওয়া, ঘর্ষণ বল বেশি হয়ে যাওয়া।
তাহলে আমি আবার বলছি সিকোয়েন্সটা মনে রাখো, একটা বস্তু যত বেশি ভারী হবে তত ওর ওজন বেশি হবে। ওজন বেশি হওয়ার জন্য তার অণুগুলোর মধ্যে মানে যে তলের উপরে আছে সেই পদার্থের অণু এবং বস্তুর অণুর মধ্যে ব্যবধান তত কম হবে। ব্যবধান কম হওয়া মানে ঘর্ষণ বল বেশি হওয়া, আর কি ওজন বেশি হওয়া মানে লম্ব প্রতিক্রিয়া বলটা বেশি হওয়া। তাহলে আমি বলতে পারছি যে লম্ব প্রতিক্রিয়া বল যদি কম হয় তাহলে ঘর্ষণ বল কম হবে, কারণ ব্যবধান বেশি থাকবে। লম্ব প্রতিক্রিয়া বল যদি বেশি হয় তাহলে ব্যবধান কম থাকবে, ঘর্ষণ বল বেশি হবে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে লম্ব প্রতিক্রিয়া বল এবং ঘর্ষণ বল একজনকে বাড়লে ওজন বাড়বে, একজনকে কমালে ওজন কমবে। তাহলে আমরা সেক্ষেত্রে থেকে দ্বিতীয় সূত্র বলতে পারি F প্রপোর্শনাল টু A। তাহলে ঘর্ষণ বল এবং লম্ব প্রতিক্রিয়া বল পরস্পর সমানুপাতিক। সমানুপাতিক থেকে সমান করতে হলে কি করতে হবে? F সমান সমান ধ্রুবক ইনটু n। তাহলে এখান থেকে বলতে পারি F ইকুয়াল টু মিউ n। তাহলে আমরা দ্বিতীয় সূত্র পেয়ে গেলাম। প্রথম সূত্র কি ছিল? ঘর্ষণ বল সর্বদা গতির বিরুদ্ধে কাজ করে। দ্বিতীয় সূত্র পেয়ে গেলাম ঘর্ষণ বল এবং লম্ব প্রতিক্রিয়া বল পরস্পর সমানুপাতিক। এখন আমরা আসি তৃতীয় সূত্রে। তৃতীয় সূত্র কি বলছে? যে ঘর্ষণ বলের মান কত বেশি হবে বা কত কম হবে সেটা কার উপর নির্ভর করবে। বলছে যে যদি লম্ব প্রতিক্রিয়া বল ধ্রুবক হয় তাহলে ঘর্ষণ বল ক্ষেত্রফলের মানের উপর নির্ভর করবে না, ক্ষেত্রফলের প্রকৃতির উপর নির্ভর করবে। ক্ষেত্রফলের প্রকৃতি কেন? ধরে নাও একটা বস্তু আছে, একটা বস্তুর একবার এইভাবে আছে একবার এইভাবে আছে, তাহলে দুটো ক্ষেত্রে তো লম্ব প্রতিক্রিয়া বলটা সমান। এই ক্ষেত্রে লম্ব প্রতিক্রিয়া n হলে এই ক্ষেত্রে লম্ব প্রতিক্রিয়া n হবে। এখন বলছে এই ক্ষেত্রে কতটা ক্ষেত্রফল জুড়েও আছে তার উপরে কিন্তু ঘর্ষণ বল নির্ভর করছে না, ঘর্ষণ বল নির্ভর করছে তলের প্রকৃতির উপরে। এই যে তলটা, সেই তলটা ধরে নাও যে তলটা যদি এরকম থাকে, তলটা যদি খুব বেশি অমসৃণ থাকে এবং এই বস্তুর তলটা যদি খুব বেশি অমসৃণ হয় তাহলে কি হবে? যে এই যে দুটো তল আছে, এই দুটো তলের মধ্যে একটা তলের সাপেক্ষে অন্য তলকে নিয়ে যেতে অসুবিধা হবে, সেক্ষেত্রে ঘর্ষণ বলটা বেশি হবে। কিন্তু যদি দেখা যায় যে এই তলটা তুলনামূলক মসৃণ হয়ে আছে, তুলনামূলক মসৃণ হয়ে আছে, তাহলে কিন্তু নিয়ে যেতে বাধাটা এই ক্ষেত্রে যেমন বাধা পাবো সেই ক্ষেত্রে সেরকম বাধা এখানে পাবো না। তাহলে ঘর্ষণ বল কি করছে? কার উপর নির্ভর করছে? তলের প্রকৃতির উপরেও নির্ভর করছে। তলের প্রকৃতি কেমন, তলটা মসৃণ না অমসৃণ। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি তোমাদের, যে এই যে দেখো আমাদের এখানটায় আমরা বোর্ডটা নিয়েছি, আমরা বোর্ডটা জানি হচ্ছে খুব মসৃণ, বোর্ডের উপরে কোনো জিনিস রাখলে খুব সহজে এটা পিছলে যায়, তার মানে কি এটা মসৃণ। তাহলে এখানে মসৃণ মানে কি? এখানে ঘর্ষণ বল কম, সেই জন্য এটা পিছলে যাচ্ছে। এবার এখানে যে একটা আমরা রাফ সারফেস নিই, মানে যদি ধরে নাও ঘরে দেওয়াল বা এরকম কিছু নেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু এত সহজে পিছলে যায় না, তার মানে সেটাকে অমসৃণ, তাহলে সেখানে ঘর্ষণ বলটা বেশি। তাই যদি যত বেশি মসৃণ হবে তত বেশি তোমার হচ্ছে পিছলে যাচ্ছে, তার মানে ঘর্ষণ বল কম হচ্ছে। আর এই যে আমরা যে বলছি এই বোর্ড, সেই বোর্ড খুব হচ্ছে এখানে মসৃণ বা পিছলে যাচ্ছে, কিন্তু এর থেকেও বেশি পিছলে যাবে কোথায়? কাচের উপরে। তাহলে কাচের উপরে ঘর্ষণ বল কিন্তু একদমই কম, কারণ কাচ কিন্তু একদম মসৃণ। এবার তাহলে আমরা আমাদের এখান থেকে যেটা পেয়ে গেলাম যে লম্ব প্রতিক্রিয়া বল যদি ধ্রুবক থাকে তাহলে ঘর্ষণ বল নির্ভর করে তলের প্রকৃতির উপরে। তাহলে এখানটা আমরা পেয়ে গেলাম ঘর্ষণের সূত্রাবলী। এইবার আমরা কি বলছি দেখো, এই ঘর্ষণের সূত্রাবলীর একই ছবি থেকে আমরা পেয়ে যাচ্ছি। আমরা এবার এতক্ষণ আমরা ব্লক পেয়ে গেছিলাম, সেই ব্লকটাকে আমরা একটা বিন্দু হিসেবে এখানে প্রকাশ করছি যাতে আমাদের ছবিটা আঁকতে সুবিধা হয়। এবার দেখো তাহলে এই যে বস্তুটা আছে তার উপর বাহ্যিক বল কোন দিকে ছিল? এই বরাবর বাহ্যিক বল ছিল, তাহলে ও এই বরাবর গতিশীল হওয়ার জন্য সচেষ্ট ছিল। এবার যখন ও এই বরাবর গতিশীল হওয়ার জন্য সচেষ্ট হলো তাহলে ঘর্ষণ বলকে বাধা দিচ্ছে, তাহলে ঘর্ষণ বল এখন তার বিপরীত দিক আছে, এই বরাবর আছে। তাহলে এই যে ঘর্ষণ বল আছে, আর কি জানি এই বস্তুটার ভর যদি m হয় তাহলে এর ওজনটা নিচের দিকে ক্রিয়া করছে, তাহলে ওজন নিচের দিকে ক্রিয়া করলে লম্ব প্রতিক্রিয়া বল উপরের দিকে হলো। তাহলে এখন এই বস্তুটার উপর আমি দুটো বল দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ঘর্ষণ বল আর লম্ব প্রতিক্রিয়া বল, যাদের মধ্যে সম্পর্ক আছে।
কি সম্পর্ক, F সমান সমান মিউ n। তাহলে আমরা কি পেয়েছি, ঘর্ষণ বল এবং লম্ব প্রতিক্রিয়া বল পরস্পর লম্ব হিসেবে উপরে ক্রিয়া করছে। তাহলে এই যে একটা বস্তুর উপরে দুটো বল ক্রিয়া করছে, একটা এই বরাবর ঘর্ষণ বল, একটা এই বরাবর লম্ব প্রতিক্রিয়া বল। তাহলে এই দুটো বলের লব্ধি কোন দিকে ক্রিয়া করবে? আমরা এই ক্ষেত্রে তোমরা ক্লাস 9 এ পড়ছিলে ভেক্টরের সামান্তরিক সূত্র। তাই সামান্তরিকের কর্ণ বরাবর ভেক্টর দুটো লব্ধি ক্রিয়া করে। এই সূত্রটা কিন্তু ক্লাস 11 এও আছে, যেটা আমরা ভেক্টর যখন পড়াবো তখন তোমাদেরকে আরেকটু ডিটেইলসে আলোচনা করব। এখন আমি ছোট্ট করে শুধু বলতে পারি যে যদি একই বিন্দুতে দুটো বল ক্রিয়া করে, একই বিন্দুতে দুটো বল একসাথে ক্রিয়া করতে তাহলে লব্ধি হবে এই ক্ষেত্রে যে সামান্তরিক বা আয়তক্ষেত্র হবে তার কর্ণ বরাবর। যেহেতু এই ক্ষেত্রে লম্ব আছে তাই সামান্তরিক হতে পারবে না, আয়তক্ষেত্র হবে সেই আয়তক্ষেত্রের লম্ব বরাবর, কর্ণ বরাবর। তাহলে এই ক্ষেত্রে কর্ণটা হচ্ছে এই বরাবর, তাহলে এটা হচ্ছে লব্ধি। তাহলে ঘর্ষণ বল এবং লম্ব প্রতিক্রিয়া বলে লব্ধিটা ওদের মধ্যে অঙ্কিত কর্ণ বরাবর ক্রিয়া করছে। এবং এর মানটা কত? এর মানটা হচ্ছে r √√x² + n²। এখন এই যে দেখো আমি বললাম r √√x² + n², তাহলে r টা হচ্ছে লব্ধি এই দুটো বলে। এবার আমি বলছি, ভালো করে মন দিয়ে শুনবে, পুরো টার্মটা শুনবে, পুরো সেন্টেন্সটা শুনবে। বলছে ঘর্ষণ বল এবং লম্ব প্রতিক্রিয়া বলের লব্ধি, লম্ব প্রতিক্রিয়া বলের সঙ্গে যে অন্তর্নিহিত কোণ থাকে। আমি আবার বলছি, ঘর্ষণ বল এবং লম্ব প্রতিক্রিয়া বলের লব্ধি এবং লম্ব প্রতিক্রিয়ার মধ্যবর্তী যে কোণ তাকে আমরা বলছি ঘর্ষণ কোণ। তাহলে ঘর্ষণ বল এবং লম্ব প্রতিক্রিয়া বলের লব্ধি লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা বলছি ঘর্ষণ কোণ। তাহলে এখানটায় ল্যামডাটা হচ্ছে ঘর্ষণ কোণ। আমি যেটা বললাম, যে বাক্যটা বললাম সেটা হচ্ছে ঘর্ষণ কোণের সংজ্ঞা। আবার বলছি, ঘর্ষণ বল এবং লম্ব প্রতিক্রিয়া বলের লব্ধি লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা বলছি ঘর্ষণ কোণ। তাহলে এই যে ঘর্ষণ কোণ বললাম ল্যামডা, তাহলে ল্যামডাটা দেখো r এর সঙ্গে যেটা লেগে আছে, তাহলে লাগা cos, কিন্তু ল্যামডার সঙ্গে যেটা লেগে আছে তাহলে r cos ল্যামডা, এটা খারাপ হয়ে যাচ্ছে r sin ল্যামডা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা এখানটায় পেলাম যে দিকটাতে f আছে, f মানে তাহলে আছে f এর দিকটাতে আছে r sin ল্যামডা, আর যেটা n আছে সেটা হচ্ছে r cos ল্যামডা। আমরা একটু আগে দেখেছিলাম f = μ n, তাহলে μ = f/n, μ = f/n। মিউটাকে কি বলা হয়? মিউটাকে বলা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, মিউকে বলা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে এই যে ঘর্ষণ গুণাঙ্ক মানে কি? ঘর্ষণ বল বাই লম্ব প্রতিক্রিয়া বল। তাই দেখো যেটা দুটো বলের অনুপাত, দুটোই বল, তাহলে এর একক যদি হচ্ছে নিউটন হয় তাহলে এরও একক নিউটন, বা এর একক যদি ডাইন হয় তাহলে এর এককও ডাইন দাঁড়াবে। তাহলে দেখো এককগুলো তো কেটে যাচ্ছে, তার মানে এর কোনো একক নেই। যেহেতু এটা সমজাতীয় রাশির অনুপাত তাহলে এর একক নেই। আবার একই কথা প্রযোজ্য মাত্রার ক্ষেত্রে। উপরে ঘর্ষণ বল, বলের মাত্রা হচ্ছে mn (p⁻²), লম্ব প্রতিক্রিয়া বল mn (p⁻²), মানে এর মাত্রা নেই। 1 মানেই হচ্ছে মাত্রা নেই, যাকে আমরা লিখতে পারি m0 l0 t0। তাহলে ঘর্ষণ গুণাঙ্কের কোনো একক নেই, মাত্রা নেই। এবার ঘর্ষণ গুণাঙ্কের মান কত? দেখো সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে f এর তুলনায় n টা বড়, তাহলে f/n টা <1। সাধারণত দেখা যায় ঘর্ষণ গুণাঙ্কের মানটা 1 এর থেকে কম, এবং সেটা সাধারণত 0.2 থেকে 0.9 এর মধ্যেই থাকে। পদার্থভেদে 0.2 থেকে 0.9 এর মধ্যে থাকে ঘর্ষণ গুণাঙ্কের মান। তবে বিশেষ কিছু কিছু ক্ষেত্রে ঘর্ষণ গুণাঙ্কের মান 1 হয়, এবং কিছু নির্দিষ্ট স্পেসিফিক কেসে ঘর্ষণ গুণাঙ্কের মান 1 এর থেকে বেশিও হয়। যেমন
দুটো খুব মসৃণ কাচের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক কিন্তু প্রায় 10 হয়। এবার আমরা আমাদের এই যে ছবির ক্ষেত্রে যেটা বলছি, আমরা পেয়েছি F = R sin alpha, সরি F = R sin lambda, N = R cos lambda। তাহলে আমরা কি পেলাম? F এর জায়গায় R sin lambda, N এর জায়গায় R cos lambda। তাহলে কি দাঁড়ালো? sin lambda by cos lambda, তার মানে tan lambda। তাহলে আমি পেয়ে গেলাম mu সমান সমান tan lambda। তাহলে এটা পেয়ে গেলাম হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক এবং ঘর্ষণ কোণের মধ্যবর্তী সম্পর্ক। এইবার তোমরা ছবিটা একটু ভালো করে দেখো, এটা একটা নততল। নততল বলতে বলছে, নততল বলতে বোঝাচ্ছে যে ধরে নাও একটা তলের সঙ্গে অন্য একটা তল একটা নির্দিষ্ট কোণ করে আছে, তাহলে এটাকে আমরা বলছি নততল। তাহলে এই নততলের উপরে একটা বস্তু রাখা আছে, যে বস্তুটার ভর হচ্ছে m আর ওর ওজন হচ্ছে mg। mgটাকে আমরা এখানটা w দিয়ে প্রকাশ করছি, w = mg। তাহলে ওজনটা বা হচ্ছে mgটা কোন দিকে ক্রিয়া করছে? এই বরাবর ক্রিয়া করছে। এখন এর সঙ্গে এই ভূমির সঙ্গে ওজনের মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি। তাহলে দেখো এখানে সমকোণী ত্রিভুজ তৈরি হবে, যার ক্ষেত্রে নতি কোণটা মানে নততলের যে নতি কোণটা তাকে আমি থিটা বলছি, এটা 90 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা হবে হচ্ছে, যেহেতু তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মধ্যে একটা 90 ডিগ্রি, তার মানে এই দুটোর সমষ্টি, এরা দুটো পরস্পর যোগফল, মানে এই দুটো কোণের পরস্পর যোগফল হচ্ছে 90 ডিগ্রি। তার মানে এটা হচ্ছে থিটা, তার মানে এটা হচ্ছে 90 - থিটা। এবার আমি কি করলাম? তলের সঙ্গে একটা লম্ব আঁকলাম, তলের সঙ্গে একটা লম্ব আঁকলাম। তলের সঙ্গে লম্ব আঁকা মানে এই কোণটা 90 ডিগ্রি, তার মধ্যে এইটুকু 90 - থিটা। তাই বাদ বাকিটা কত? 90 থেকে তুমি যদি 90 - থিটা বিয়োগ করে দাও, তাহলে তুমি পেয়ে যাবে থিটা, তার মানে এই কোণটা থিটা। তাহলে এবার দেখো, যদি ওজন হয়, তোমরা ছবিটা ভালো করে নিজেরা আঁকবে, আঁকলে এবং তোমরা যদি এইভাবে একটু দেখি না, তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে যে কেন এই কোণটা থিটা হবে। তাহলে এবার ওজনের সাপেক্ষে দেখো, এই ওজনের ক্ষেত্রে তোমরা খুব ভালো করে ছবিটাকে যদি দেখো, আমি এবার সমস্ত অ্যাঙ্গেলগুলো মুছে দিচ্ছি, দিয়ে শুধুমাত্র একটা কোণ রাখছি। তাহলে তুমি কি দেখতে পাবে? তাহলে তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে ওজন W, একটা ক্রিয়া বল মানে একটা ক্রিয়াশীল বল ওজন W, এবং সেই W এর সাপেক্ষে এই বরাবরটা থিটার সঙ্গে লেগে আছে। তাহলে আমরা একটু আগে দেখলাম লাগা cos, তাহলে যেহেতু W এর সঙ্গে থিটাটা এদিকে লেগে আছে, তাহলে এই বরাবর হচ্ছে W cos থিটা। তাহলে এটা খাড়া হয়ে আছে, লেগে নেই, তাহলে কি দাঁড়াচ্ছে? W sin থিটা। এবার এই যে বস্তুটি যে এখানে আছে, তাহলে তলের সঙ্গে লম্বভাবে নিচের দিকে ক্রিয়া করছে W cos থিটা। আমরা জানি প্রত্যেকটি ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে। তাই তলের সঙ্গে লম্বভাবে যে প্রতিক্রিয়াটা, যাকে আমরা লম্ব প্রতিক্রিয়া বলছি, হচ্ছে n। তাহলে n এর মানটা কার সঙ্গে সমান হবে? W cos থিটা। কেন? নিউটনের তৃতীয় সূত্র বলছে প্রতিটি ক্রিয়াটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তাই তলের সঙ্গে লম্বভাবে যে ক্রিয়া মানে W cos থিটা কাজ করে প্রতিক্রিয়া, তার বিপরীত দিকে কাজ করবে। এইবার দেখো, এই যে W sin থিটা কি করছে? বস্তুটাকে নিচের দিকে টানছে, তাহলে এটা হচ্ছে বাহ্যিক বল। এবং এটা হচ্ছে তাহলে গতিরোধ। তাহলে যদি একটা বস্তুকে নিচের দিকে টানে, তাহলে বস্তু কি নিচের দিকে আসবে? অবশ্যই আসার জন্য সচেষ্ট হবে, কিন্তু তাকে বাধা দেবে কে? ঘর্ষণ বল। তার মানে ঘর্ষণ বল এই বরাবর ক্রিয়া করছে। তাহলে এখন ঘর্ষণ বলটা F টা এই বরাবর ক্রিয়া করছে। এবার এই বস্তু স্থির। এবার দেখো, বস্তু স্থির, যদি বস্তু স্থির থাকে, তাহলে এই স্থির বস্তুর ক্ষেত্রে কে বল? W sin থিটা বাহ্যিক বল যে টানছে সে বড়, না ঘর্ষণ বল বড়? আমরা আমাদের গতকালের আলোচনায় আমরা দেখেছিলাম যে যদি বস্তু স্থির থাকে, তার মানে এই ক্ষেত্রে স্থিত ঘর্ষণ কাজ করছে, এবং স্থিত ঘর্ষণের ক্ষেত্রে বাহ্যিক বল এবং ঘর্ষণ বল সমান হয়।
তাহলে বস্তু স্থির হওয়ার অর্থই হচ্ছে ঘর্ষণ বল ইকুয়াল টু W sin থিটা। আর আমরা একটু আগে দেখলাম n সমান সমান W cos থিটা। তাহলে মিউ সমান সমান F বাই n, তার মানে W sin থিটা বাই W cos থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা। তাহলে W ইকুয়াল টু পেয়ে গেলাম, সরি মিউ ইকুয়াল টু পেয়ে গেলাম tan থিটা। তাহলে মিউ সমান সমান F বাই n, F এবং n এর মান বসিয়ে দিলাম, তাহলে এখানে পেয়ে গেলাম মিউ ইকুয়াল টু tan থিটা। এখানে থিটা কোণটা একটা বিশেষ নাম আছে। আমি থিটা কোণটার বিশেষ নামটা বলার আগে আমরা দেখে নিই যে থিটা কোণটাকে আমি কি হিসেবে এখানটা প্রকাশ করতে চেয়েছি। দেখো এখানে আমি দুটো বই নিয়েছি। এই দুটো বইয়ের ক্ষেত্রে এই যে দুটো বই আমরা নিয়েছি, দেখো এই যে দুটো তল যে আমরা নিয়েছি, সেই দুটো তলের ক্ষেত্রে আমরা যখনই তলটাকে উঠাচ্ছি, এই দেখো এদের মধ্যে একটা কোণ তৈরি হচ্ছে। দেখো এই কোণের জন্য কিন্তু বস্তু স্থির আছে, একটা নির্দিষ্ট কোণ করলেই ও হচ্ছে পড়তে শুরু করলো। তাহলে আমরা কি দেখলাম, একটা নির্দিষ্ট নতিকোণের জন্য কোনো একটা বস্তু স্থির অবস্থা থেকে গতিশীল হচ্ছে। তাই যে নির্দিষ্ট নতিকোণের জন্য কোনো একটি বস্তু স্থির অবস্থা থেকে গতিশীল অবস্থায় আসছে তাকে আমরা বলছি স্থিতিকোণ বা বিরাম কোণ। আমি আবার বলছি যে ধরে নাও এখানটায় যে কোণটা আছে, নতিটা আছে, নততলটা একটা নির্দিষ্ট কোণ আছে, দেখো তার জন্য বস্তুটা কিন্তু স্থির অবস্থায় আছে। যদি আমি কোণটা বাদ থাকি তাহলে ধীরে ধীরে কি হবে, ও অস্থির হতে শুরু করবে, তবুও স্থির আছে। দেখা যাবে একটা নির্দিষ্ট কোণের জন্য কেবল পড়তে শুরু করলো, এই দেখো পড়তে শুরু করলো। তাই যে কোণ অবধিও স্থির আছে এবং যার থেকে বেশি মানের কোণ হলেই বস্তুটা নিচের দিকে গতিশীল হতে শুরু করলো, তাকে আমরা বলছি স্থিতিকোণ বা বিরাম কোণ। তাহলে এখানে থিটা হচ্ছে স্থিতিকোণ বা বিরাম কোণ এবং সেটা ঘর্ষণ গুণাঙ্কের সাথে নির্ভর করছে মিউ ইকুয়াল টু tan থিটা। আমরা একটু আগে দেখলাম মিউ ইকুয়াল টু ছিল tan ল্যামডা। তাহলে এখন আগে দেখলাম মিউ ইকুয়াল টু tan থিটা, এখন পেলাম মিউ ইকুয়াল টু tan ল্যামডা। তাহলে আমাদের সম্পর্ক কি, tan থিটা সমান সমান tan ল্যামডা, তাই থিটা ইকুয়াল টু ল্যামডা। তার মানে ঘর্ষণ কোণ এবং স্থিতিকোণ বা বিরাম কোণ পরস্পর সমান। আজকে আমরা এটুকুই আলোচনা করছি, আমরা পরের দিন আরেকটু ডিটেইলস এটা আলোচনা করব।